ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, আর করবো না, ভিডিওটা ভালোও লাগবে না, ভিডিওটা লাইকও করবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস টাইমে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। দেখো, বেশিরভাগ টাইম তো আমি কখনোই রান্নাঘরে আসি না। আজকে কিন্তু আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে আমার ভিডিওটা শুরুই হবে রান্নাঘর থেকে। তো আমি রান্নাঘরে এসে গেছি। ষষ্ঠীতে কেউ আমাদের বাড়িতে আসেনি, দিদি বোন কেউ আসেনি। ওরা এসেছিল সবাই ষষ্ঠীর পরে, আর ষষ্ঠীর পরে যখন এসেছে তখন আমাদের খাওয়া দাওয়ার একটু ডিস্টার্ব হয়ে গেছে। অনেক খাবার রয়ে গেছিলো, আর সেগুলো সবই ছিল দুধের আইটেম। তো সেই খাবারটা, বেঁচে যাওয়া খাবারটা নিয়েই আজকে আমি একটা রেসিপি করতে চলেছি। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, যেমনটা বলেছিলাম, দুধের আইটেম রয়েছে, এদিকে রয়েছে ছানা আর এদিকে রয়েছে দুধ। দুধটা এনেছিল বোনের শ্বশুর বাড়ি থেকে, আর ছানাটা হয়ে গেছে, মানে ছানাটা তৈরি করতে চাইনি, কিন্তু ছানাটা হয়ে গেছে, দুধটা কেটে গিয়ে ছানা হয়ে গেছিলো। তো সেইটা একদিন ফ্রিজে রাখা রয়েছে, তো ভাবলাম এটা দিয়ে কিছু বানানো যাক। তা আমার প্রথমেই মনে আসলো, যেহেতু ছানা রয়েছে আর দুধ রয়েছে, তাহলে রসমালাই করা যাক। কিন্তু আমি কোনো দিন এরকম কোনো রেসিপি তৈরি করিনি। আমি বেশিরভাগ টাইম রান্নাঘরে আসিই না, কিন্তু তবুও ভাবলাম যে আজকে ট্রাই করি। এর আগের দিন আমের পাঁপড় ট্রাই করতে গিয়ে নষ্ট হয়ে গেছিলো, হয়নি সেই পাঁপড়টা ঠিক মতো। আজকে আমি রসমালাই করতে বসেছি, দেখা যাক কত দূর হয়, কতটা ভালো হবে আমি জানি না। তবুও যেহেতু ঘরের বেঁচে যাওয়া খাবার রয়ে গেছে, সেইটাই আমি ট্রাই করব। আর বোনের শ্বশুরবাড়ির এই যে গরুর দুধটা আছে, দুধটা ভীষণই ভালো, প্রচুর পরিমাণে মানে দুধের সর পড়ে যায়, মোটা হয় দুধের সরটা, আর খেতেও খুব টেস্ট। আর এই ছানাটা ছিল কেনা দুধের। তো দেখি, চলো এটা দিয়ে শুরু করে দিই। এগুলো নিয়ে আমি বসে গেছি, এবার এক এক করে শুরু করি। প্রথমে আমি এই ছানাটার মধ্যে যে জল রয়েছে, সেই জলটাকে একটু ঝরিয়ে নেবো। এই সাদা কাপড়টা, আমি পুরোটা ছানা ইউজ করব না, কারণ আমি ভালো হবে কি খারাপ হবে সেটা তো জানি না। অর্ধেকটা ছানা ইউজ করব, আর অর্ধেকটা ইউজ করবো না। এই ছানাটা আমি কাপড়ে ভালো করে মুড়িয়ে জলটা ঝরিয়ে নেব, তারপরে আমি এই যে ছানাটাকে মেখে নেব। মুড়িয়ে নেবো, দেখো জল পড়তে শুরু করেছে। এই জলটা পুরোটা আমি ঝরিয়ে নেব, যাতে ছানার মধ্যে কোনো জল না থাকে। তাহলে কি হবে, ছানাটা একটু টাইট হবে, আর যে ছানার মানে দুধের মধ্যে ভেজানোর জন্য যে রসগোল্লাগুলো তৈরি করা হবে ছোটো ছোটো করে, সেটা ভালো হবে। এটা আমি দেখেছি, মানে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার ইন্সপিরেশন আমি পপি কিচেন থেকে পেয়েছি। আমি পপি কিচেন থেকে রেসিপিটা দেখলাম, দেখে আমার মনে হলো খুব সহজ আর ইজিলি আমি করতে পারবো, তাই জন্যই কিন্তু আমি করতে বসেছি। যদি দেখতাম যে অনেক হার্ড কিছু আছে, যে অনেক কিছু মানে বাইরের কোনো কেনা জিনিস ইউজ করতে হবে, অনেক কিছু লাগবে, তাহলে কিন্তু আমি এই ভিডিওটা করতাম না। যেহেতু শুধু দেখলাম যে এই দুটো জিনিস দিয়ে সুন্দরভাবে এই জিনিসটা হয়ে যাবে, তাই আমি বসে গেলাম। এদিকে আমি ছানার জলটা ঝরিয়ে নিয়েছি, এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে যে রসের মধ্যে রসগোল্লাটা ডুবিয়ে এখানে ফোটাতে হবে, সেটাই আমি এখন তৈরি করব। চিনি দিয়ে বানাতে হবে এটাকে, আমাদের এখানে তো সুরা বলে, অন্য কোথাও কি বলে সেটা জানি না। সেই সুরাটাই আমি এখন বানাবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, এই চিনিটা দিয়ে সুরা বানাবো। আর যখন দুধের মধ্যে ক্রিমটা তৈরি করব, মানে রসগোল্লার যে রসটা হবে, সেই রসটা আলাদা চিনি দিয়ে তৈরি করে নেব। দিয়েছে, চিনিটা গলতেও শুরু করে দিয়েছে। দেখো, গরমে কড়াইটা যেহেতু গরম হয়ে গেছিলো, চিনিটা তো গলতেও শুরু করেছে। তো এই চিনির মধ্যে আমি আবার কিছুটা জল দিয়ে দেবো, তাহলেই সেই রসটা তৈরি হতে শুরু করবে। গরমে খুব তাড়াতাড়ি চিনিটা গলতে শুরু করে দিয়েছে। বললাম না যে আমি রান্নাঘরে খুব বেশি আসি না, রান্নাঘরে আসলে আমার কিছু না কিছু গড়বড় হয়। মানে আমি জলটা দিতে একটু দেরি করেছি, আর চিনিগুলো শক্ত হয়ে দেখো লেগে গেছে। এই জন্যই আমার রান্নাঘরে আসতে ভালো লাগে না, কিছু না কিছু একটু ডিস্টার্ব হয়। যদিও বা সেটাতে তেমন কোনো অসুবিধা নেই, এই জলটা থাকতে থাকতে চিনিটা আবার ছেড়ে যাবে, বলেও যাচ্ছে, কিন্তু এরকম একটা কোনো না কোনো ডিস্টার্ব আমার সঙ্গে হয়েই থাকে। ওদিকে চিনির জলটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমি আজকে ভেবেছি কোনো ওভার ভয়েস দেবো না, নিজে ভিডিও করার সময়ই ভয়েস দেবো, নাহলে আমার ভিডিও আর এডিট করাও হয় না, কমপ্লিট হয় না, ভিডিও পোস্ট করতেও আমি ভুলে যাই। আর অনেক ভিডিও আছে শেষ পর্যন্ত খুঁজেও পাই না, তাই জন্য আজকে ভিডিও করার সময় ভয়েস দিয়ে দিচ্ছি। আর সেজন্য পাখাটা অফ করেছে, আর ভীষণ গরম লাগছে রান্নাঘরে। আর এখন তো ওয়েদার এমনিতেই খুব গরম। তাই দেখো, আমার একটা ছোট্ট পাখা আছে, এইটাকে না আমি খুব বেশি ট্রেনে বা অন্য কোথাও ট্রাভেল করতে গেলে এরকম সময় আমি এটাকে ইউজ করি। তাই এই পাখাটাই নিয়ে এসেছি, বাড়িতে থাকলেও সবসময় ইউজ করি, এটা হাতের কাছে থাকে। আর এটা দিয়ে এখন হাওয়া খাচ্ছি, যে ঘামতেও শুরু করে দিয়েছি। আর এদিকে আমি এখন ছানাটা মেখে নেবো, ভালো করে মেখে নেবো, যাতে ছানার মধ্যে যে দানাটা থাকে সেই দানাটা না থাকে। আর যে রসগোল্লার লাচিগুলো গোল গোল করে পাকাতে হবে, সেগুলো খুব সুন্দর করে হয়ে যায়। তাই যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তো কাপড়টা থেকে ছাড়িয়ে নিলাম। এই ছানাটার মধ্যে দানা থাকে, এই যে দানাগুলো থাকে, এই ছানাটাকে যদি আমি এখন ভালো করে একটু মেখে নিই, তাহলে এই দানাটা থাকবে না। কিন্তু যেহেতু বললাম না আমি কখনো বানাইনি, কিন্তু আমি পপি কিচেন থেকে দেখেছি, তো ও যেরকম করে বানিয়েছে আমি সেরকম করেই বানানোর চেষ্টা করছি। তো এটা এরকম করে প্রেস করে করে দানাটাকে ছাড়াতে হবে, তাহলে এর মধ্যে যে অয়েল বা ফ্যাট টাইপের যে জিনিসটা থাকে, যার জন্য মানে ভালো হয় কি হয় জানি না খুব বেশি, তো সেটা যাতে বেরিয়ে না যায়, মানে অয়েলটা যাতে বেরিয়ে না যায়। তা আমিও সেটা যেমন দেখেছি তেমনই করছি, তাই এটা আমি একটু মাখিয়ে নিই। এদিকে আমার ছানার ডোটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি
5 মিনিট মতো রেখে দেবো, যেমনটা ভিডিওতে দেখেছি। দেখতে পাচ্ছ এখন আর থালাতে লেগে থাকছে না। এটাকে যদি আমি উঠিয়ে নিতে চাই এগুলো উঠে যাবে। তো আমি খুব ভালো করে এই ডোটা তৈরি করে নিয়েছি যেমনটা দেখেছিলাম। তো এটা আমি এখন 5 মিনিট মতো এই সাদা কাপড়টা দিয়েই চেপে ঢেকে রেখে দেবো। এদিকে যে চিনির সোড়াটা বসিয়েছিলাম সেটা দেখো কি সুন্দর টকবক করে ফুটতে লেগেছে। এর মধ্যেই আমি লাচিগুলো গোল গোল করে ছোট ছোট গোল গোল মতো পাকিয়ে এর মধ্যে দিয়েই ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে রসগোল্লা তৈরি করে নেবো। তারপরে আর এইদিকে দুধ আমি জাল দিয়ে রেখেছি, আর কিছুটা জাল দিতে হবে। এটাকে একটু ক্রিমি মতো করে তৈরি করে তারপরে এর মধ্যে ডুবিয়ে দেবো। এদিকে কাজ করতে করতে আমার 5 মিনিট টাইমও হয়ে গেছে, আর এটাকে আমি খুলে নিলাম। এই ডো থেকেই আমি এখন ছোট্ট ছোট্ট করে গুল্লি পাকিয়ে নেব। আর এর সঙ্গে আমি ইউজ করব কিছুটা ঘি ইউজ করব। তার কারণ হচ্ছে যাতে এই গুল্লিগুলো পাকাতে আমার হাতে লেগে না যায়, তার জন্য আমি সামান্য পরিমাণে ঘি ইউজ করব। আর অন্য কোনো অয়েল কিন্তু ইউজ করা যাবে না। অয়েল ইউজ করলে হয়তো তার একটা স্মেল থাকতে পারে, সেজন্য শুধুমাত্র আমি ঘিটাই ইউজ করব। এটা কিন্তু আমাদের বাড়িতে তৈরি করাই ঘিটা ভীষণ সুন্দর। একদম অল্প পরিমাণ এখানে আমি নিয়ে নিলাম, আর এটাই আমি হাতে মাখিয়ে আমি গুল্লিগুলো পাকিয়ে নেব। সত্যি বলতে স্ট্যান্ড না থাকলে কিন্তু ভিডিও করতে খুবই অসুবিধা হয়। তবুও আমি যখন যেখানে ভিডিও করি সেখানে যা থাকে তার সামনেই আমি ফোনটাকে দাঁড় করিয়ে দিয়ে ভিডিওটা করি। তো এখন আমি গুল্লি পাকাবো, তার জন্য একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি। আর এরকম ছোট ছোট একটা গুল্লি করে নিচ্ছি। এটাকেই আমি হালকা হালকা করে ঘুরিয়ে ছোট ছোট গুলি করে নেবো। যদি আবার হয়তো খুব সুন্দর হবে না আমি জানি, কারণ আমি তো রান্নাঘরে আসি না। রান্নার যে ভালো তৈরি করতে হবে এই বিষয়টাই আমার মধ্যে নেই, আমার খারাপই হয়ে যায়। তাই যাই হোক, এরকম পুচকে পুচকে করে গুল্লো করে নেব। আর এদিকে দেখো আমার ছানার গুল্লিগুলো সব রেডি হয়ে গেছে। সবগুলোর সাইজ প্রায় একরকম হয়েছে, একটু ছোট বড় আছে, সেটাই কোনো অসুবিধা নেই। আর একদম ছোট ছোট করা হয়েছে তার কারণ এগুলো যখন রসে ভিজবে তখন এরা আরেকটু ফুলে বড় হয়ে যাবে। আর একটা গুল্লি আমি একটু বড় করেছি, আমার মনে হলো একটা বড় মিষ্টিও বানাই, দেখা যাক কেমন হয়। তো সেজন্যই একটা বড় বানিয়েছি। আর এই ছানার মধ্যে না আমি অন্য কোনো কিচ্ছু ব্যবহার করিনি, শুধু ছানার রসমালাই হবে এটা। দোকানে যেমন একটু ভেজাল দেয়, মানে ময়দা মাখিয়ে দেয়, তো আমি সেটা কিছুই করিনি। যেহেতু বাড়িতে বানানো সেহেতু একদম পিওর ছানার রসগোল্লা হবে। আঁচ কমিয়ে দিয়েছি, আর এখন একটা একটা করে রসগোল্লা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো কি সুন্দর ভেসে উঠছে, মানে ছানাটা মাখতে মাখতে এতটাই হালকা হয়ে গেছে যে জলে গিয়ে এগুলো ডুবে যাচ্ছে না, সেই চপের মতো ভেসে উঠছে। কি দারুণ লাগছে দেখতে। এগুলোই এখন ফুটবে এর মধ্যে। একে একে সবের মধ্যে দেওয়া হয়ে গেছে। চলো এবার এটা জাল হতে হতে আর রসের মধ্যে ভালো করে ভিজে সিদ্ধ হয়ে বা ফুটতে ফুটতে যতটা টাইম লাগে ততক্ষণে তোমাদের সঙ্গে শেয়ার করি কেন দিদি আর বোন এবছর জামাই ষষ্ঠীতে আমাদের বাড়িতে এলো না, কেনই বা এমনটা হলো। আর যেটা আমি বলছিলাম যে কেন বোন বা দিদি ষষ্ঠীতে কেউই আমাদের বাড়িতে এলো না, মানে না আসার তেমন বিশেষ কোনোই কারণ নেই। দিদির ছেলের স্কুল খুলেছিল, মাত্র একদিন ছুটি ছিল, আর ভীষণ গরম পড়ছিল, তাই দিদি গরমের জন্য আসতে চাইছিল না। কারণ আমার দিদি এখন প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি মোটা হয়ে গেছে, ওর ফ্যাটে জমেছে, তো ও গরমটাকে খুব বেশি সহ্য করতে পারে না, তাই জন্যই আসছিল না। আর ওদিকে বোনের ছুটি ছিল, কিন্তু তারপরে বোনের আবার 10 দিন ছুটির দরকার ছিল, সেই কারণের জন্য বোন আসতে পারিনি বাড়িতে। আমার বোন হচ্ছে নার্সিং ট্রেনিং করছে, ও থাকে ডায়মন্ড হারবার, আর আমরা থাকি নদিয়ার বগুলাতে। তো সেই কারণে ওর ওখান থেকে আসতে প্রায় 6 ঘন্টা জার্নি করতে হয়। আর এই গরমের মধ্যে ও বলছিল যে একদিন পরে যখন 10 দিনের ছুটি তো তখনই যাব, এর মাঝখানে আর যাব না। তাই জন্য বোন বা দিদি কেউই আসতে পারেনি। আর এদিকে প্রতি বছর আমার 2 পিসি আমাদের বাড়িতে আসে। আমার ছোট পিসি বড় পিসি দুজনের খুব কাছাকাছি আমাদের বাড়ির বিয়ে হয়েছে। তো বড় পিসি প্রায় 28 দিন ধরে হসপিটালে ভর্তি রয়েছে। বড় পিসি ঠান্ডা গরম লেগে শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, যার জন্য থেকে প্রথমে বগুলা হসপিটাল, তারপর কল্যাণী হসপিটাল হয়েও যখন কিছু হলো না, তারপরে আমরা আবার চেক আপ করিয়ে রানাঘাট নার্সিংহোমে ভর্তি করিয়েছিলাম। তা বড় পিসিও সেদিন বাড়ি এসে পারেনি, সেজন্য মা বললো যে এবছর যখন এতটাই অসুবিধা হচ্ছে পিসিরা আসতে পারবে না, আর পিসিরও ভীষণ শরীর খারাপ, এর মধ্যে আর ষষ্ঠী করার মতো ইচ্ছে করছে না। তো ঠিক আছে, কিছুদিন পর আগে পিসি বাড়িতে আসুক ভালো হয়ে, তারপরে আমরা ষষ্ঠীটা করব। তো সেই কারণের জন্য এবার আমাদের ষষ্ঠীটা করাই হয়নি। আর এদিকে বোন যখন ছুটিতে বাড়িতে এসেছে, দিদিও আমাদের বাড়িতে এসেছিল। এর মধ্যে একটা ছোট্ট সিক্রেট আছে, সেটা হচ্ছে আমার জন্য ছেলে দেখতে দেওয়া হয়েছিল। মানে নিজের কথা নিজেই বলছি, এটা একটা লজ্জার বিষয়, কিন্তু কি করব, এটাই সত্যি। আমার জন্য ছেলে দেখতে যাওয়া হয়েছিল, সেই কারণের জন্যই দিদি এসেছিল, নইলে দিদিও হয়তো আসতো না। আর সেই দিনই খাওয়া দাওয়া করতে পারিনি। দিদি তো এখন ওই লিভারে ফ্যাট জমে যাওয়ার জন্য এখন তো খুব বেশি ভালো কিছু খেতেই পারে না। দিদিরও মানে ডায়েট চলছে, খাবার এদিকে ওষুধ চলছে। তো সেই কারণে কিছুটা খাবার রয়ে গেছিলো, দুধটাও রয়ে গেছিলো, দুধটা কেটে গিয়ে ছানাটা হয়ে গেছিলো, সেইগুলো নিয়ে আমি আজকে করলাম। তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কেনই বা দিদি বা বোন পিসিরা আসতে পারলো না।
তেমন কোনো ব্যাপার নেই, অসুবিধার কিছুই নেই। এখন পিসিও মোটামুটি সুস্থ আছে, পিসি বাড়িতে চলে এসেছে। তো হয়তো এবছর ষষ্ঠী তো হবেই না, কারণ ষষ্ঠীর দিন তো চলেই গেছে, ষষ্ঠী হবার আর কোনো প্রশ্নই ওঠে না। তো দেখা যাক, সামনে আরও অনেক অকেশন আছে, সেই সব অকেশনগুলোতে সবাই আবার এক জায়গায় হওয়ার চেষ্টা করবো। আর ওদিকে কিন্তু আমার লাচিগুলো জলের মধ্যে ফুটছে, জল না সরি, চিনির সুরার মধ্যে এগুলো ফুটছে। চলো ওদিকে যাই, দেখি ওর তো কত দূর কী হলো। দেখো এদিকে ফুটে তো অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু একটা অসুবিধাও হয়েছে, সেটা হচ্ছে এগুলো না একটু ফেটে ফেটে গেছে। কেন ফাটলেও জানি না, কারণ আমি তো কখনো এইভাবে করিনি। তো এগুলো ফেটে গেছে, কেন ফেটে গেছে সেটা জানি না, একটা তুলে দেখার চেষ্টা করছি। তবুও যতদূর যা হয় এগুলো দিয়েই কিন্তু আমি রসমালাইটা তৈরি করে ফেলবো, মানে এগুলো দুধের মধ্যে আবার ভিজিয়ে দেবো। দেখা যাক একটা তুলি কি হয়েছে। কিছুই হয়নি, মিষ্টির মতনই তো লাগছে, মিষ্টির মতনই লাগছে, কিন্তু হয়তো এমনটাও হতে পারে আমি যে ছানাটা মাখিয়েছিলাম, ছানাটা মাখানো হয়তো আমার ভালো হয়নি, ওর মধ্যে যে দানা দানাগুলো থাকে সেই দানা দানাগুলো হয়তো তখনও রয়ে গেছে, সেই কারণের জন্য যে মানে এক জায়গায় হয়ে যাওয়া যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হয়তো সেটা হয়নি, তার কারণেই হয়তো এটা খুলে যাচ্ছে, মানে সব খুলেনি, কিছু কিছুটা খুলেছে। হয়তো মাখাটা আরেকটু ভালো হলে পরে তাহলে এটা আরো বেশি অ্যাডজাস্ট হয়ে যেত। তবে খেয়ে আমার মনে হলো পুরো মিষ্টির মতনই লাগছে, কোনো অসুবিধা নেই। সেটাই হবে হয়তো, ছানাটা মিষ্টির মতনই লাগছে, কিন্তু সুন্দর লাগছে খেতে, মিষ্টির মতনই লাগছে, ওই অসুবিধাটাই হয়তো হয়েছে। এদিকে আমি দুধটাকে ভালো করে একটু গাঢ় করে নেব, এটার মধ্যেই তো ওই মিষ্টিগুলোকে ভেজাতে হবে। আর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর এখন একটা কিংবা দুটো মতো এলাচ দিয়ে দেবো, যেহেতু দুধটা একটু অল্পই আর মিষ্টিগুলো একটু ফেটে ফেটে গেছে, সেজন্য আমি দুধের মধ্যে দিয়ে বেশিক্ষণ জাল দেবো না, অল্প একটু জাল দেবো। আর দুধটাকে আমি একটু ক্রিমি ক্রিমি তৈরি করে নেব, যাতে এর মধ্যে মিষ্টিটা একদমই ভেঙে না যায়। আর বললাম তো পরিমাণ মতো চিনি দিয়েছি, যে যেমন মিষ্টি খায় সেরকম দেবে, যেহেতু আমি একটু মিষ্টিটা কম খাই তাই আমি একটু চিনিটাও কম দিয়েছি। আর দুধটা এদিকে জাল হতে শুরু করে দিয়েছে, দুধটা একটু গাঢ় হয়ে যাক, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এদিকে কিন্তু আমার মন খারাপ করছে, আমি ভেবেছিলাম খুব সুন্দর হবে মিষ্টিগুলো, দেখো মিষ্টিগুলো আমার ফেটে গেছে, এটা আমি আশা করিনি। ভেবেছিলাম মিষ্টি সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে, যাই হোক কিছু একটা ডিস্টার্ব হয়ে গেলে কিছু তো করার নেই। আর এদিকে দেখো দুধটাও কি সুন্দর ফুটে উঠেছে। এদিকে যে এলাচটা দিতে চেয়েছিলাম, আমি 3টে ছোট ছোট এলাচ নিয়ে নিয়েছি, এটাই দুধের মধ্যে দিয়ে দেবো। আর আমরা সবাই জানি যে এলাচ দিলে দুধের মধ্যে একটা আলাদা রকম স্বাদ হয়, মানে একটা ভালো রকমের সুগন্ধ যেটা বলে সেটা হয়। আর এই দেখো দুধটা বেশ গাঢ় হয়ে গেছে। আর দুধটা আমি খুব বেশি গাঢ় করব না, কারণ খুব বেশি গাঢ় করলে পরে সেই মিষ্টির মধ্যে দুধের এই ক্রিমটা ঢুকতে একটু অসুবিধা হবে, তাই হালকা একটু পাতলা করবো। এর মধ্যে এবার আমি মিষ্টিগুলোকে নামিয়ে দিয়ে দেবো। আমি চিনির সোড়া থেকে মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি, এই যে মিষ্টিগুলো এইভাবে একটু ফেটে গেছে, একটু না অনেকটাই ফেটেছে। যাই হোক, এটা হয়তো আমারই কোনো একটা ভুলের জন্য ফেটেছে, বা আমি ঠিকমতো হয়তো করতে পারিনি, তবে যতটা পেরেছি ততটাই চেষ্টা করলাম, তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। এবার এগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি, কিছুক্ষণ রাখবো রেখে। এদিকে আমি কাপ রেডি করে নিয়েছি, যেহেতু আমার কাছে সেই প্লাস্টিকের কাপগুলো নেই, ভাবলাম যে বাড়িতে দুটো এরকম সাদা কাপ তো আছেই, এর মধ্যেই আমি রেখে ফ্রিজে রেখে দেবো। বড়টাও দিয়ে দিলাম, বড়টার এমনি মিষ্টি খাওয়ার ইচ্ছে নেই, এর মধ্যেই থাকুক। তো এদেরকে আমি আর খুব বেশি নাড়াঘাটা করবো না, অল্প একটু নাড়িয়ে রাখছি, কারণ একটু ফেটে ফেটে গেছে, যদি বেশি নাড়াচাড়া করি আরও অনেকটা বেশি ফেটে যেতে পারে, একদম খারাপ হয়ে যাবে। তো আমি হালকা একটু নাড়িয়ে চারিদিকে ঠিকঠাক মতো করে দিয়ে রাখলাম, একটু জাল হলে নামিয়ে দিয়ে কাপে রেখে দেবো। মিষ্টিগুলো ফেটে গিয়ে যাই ডিস্টার্ব হোক না কেন, আমার রসমালাইটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ক্রিমি হয়েছে, আমার মনে হয় খেতেও ভালো লাগবে। যাই হোক, একটা কারণের জন্য শুধু মিষ্টিগুলোই ফেটে গেছে, এখনো তবুও ভালোই আছে। তো এগুলো নামিয়ে নিই আর একটা খেয়ে দেখি কেমন হয়েছে। এদিকে আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি বসেই বড় মিষ্টিটা এটা নিয়ে নিয়েছি, এটাই আমি খাবো। সত্যি বলছি, নিজে বানিয়েছি তার জন্য নয়, সত্যিই খেতে খুবই সুন্দর হয়েছে, শুধু মিষ্টিগুলোই যা ফেটে গেছিলো। আর এটা আমার বানিয়ে উঠতে মোটামুটি 2.5 ঘন্টা টাইম লাগলো, আর 2.5 ঘন্টার পরিশ্রম কিন্তু আমার সফল হয়েছে। তো খেতে খুবই সুন্দর হয়েছে, আর ঠান্ডা করে খেলে আরো সুন্দর লাগবে। আমাদের ফ্রিজে বেশি কিছু নেই, তাই এই দুটোকে ডিপে রেখে দিলাম। আর আমাদের ফ্রিজটা দেখে বোঝা যাচ্ছে আমাদের ফ্রিজটা কিন্তু একটু অন্য রকমের ফ্রিজ। তো এটা হচ্ছে কোকা কোলা কোম্পানির ফ্রিজ, সেজন্য একটু অন্য রকমের। তো এর দুটোকে আমি রেখে দিলাম এখন ফ্রিজে, বেশ কিছুক্ষণ পর মা বাড়ি আসবে, তখন বের করে এটা আমরা খাবো। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে রসমালাই তৈরি কমপ্লিট হয়ে গেল, আমি চলে এসেছি বাইরে। এখন বিকালবেলায় চারিদিকটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, আমার হাওয়া নেওয়ার প্রয়োজনই নেই, কিন্তু যেহেতু রান্নাঘরে অনেকক্ষণ ছিলাম না, সেজন্য একটু বেশি গরম লাগছে। তো এবার
এবার রেসিপিটা দেখে কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর যদি আমার মতো কেউ যারা বিগিনার্স আছো, যারা কখনো রসমালাই বানাওনি, আমার ভিডিওটা দেখে কিন্তু একদমই বানিও না। আরও ভালো ভালো যারা ইউটিউবার আছে, যাদের ভিডিও দেখে তোমরা মনে করবে যে না পার্টিকুলার আমি এইভাবে বানাতে পারবো, ভালো হবে, সেটা দেখেই কিন্তু বানিও। আর যেহেতু আমারটা খারাপ হয়ে গেছে, সবারটা খারাপ হবে সেটাও নয়, কিন্তু আমারটা তো খারাপ হয়েই গেছে, সেজন্যই আমি কথাটা বললাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আর বললাম ভিডিওটা লাইক করতে ভুলো না। আমি এটা ভিডিওতে শেয়ার করবো, তখন ফোনটা আমার হাত থেকে পড়ে গেল, মানে বলছে যে লাইক করবো না, ভিডিওটা ভালোও লাগবে না, ভিডিওটা লাইকও করবো না। যাই হোক, এটা তো বলার কথাই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবাই লাইক করো। আর তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করবো, সেটা হচ্ছে দেখতে দেখতে ইউটিউবে মোটামুটি আমার 1 বছরের জার্নি কমপ্লিট হয়ে গেল, 1 বছরের বেশিই হয়ে যাচ্ছে। তো জার্নি কমপ্লিট হলো, আর তোমাদের সবার ভালোবাসায় মোটামুটি 5,000 সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। তো তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য। আর চাইবো ভবিষ্যতেও ছোট ছোট ইউটিউবারদের কিন্তু অনেক কষ্ট করেই ভিডিও করি, হয়তো হ্যাঁ পপুলার ক্রিয়েটার্সদের মতো আমাদের ভিডিও হয়তো অতটাও সুন্দর হয় না, আমরা ক্যামেরায় ভিডিও করি না, আমরা শুধুমাত্র ফোনে ভিডিও করি, এরকম অনেক কিছু আছে যার জন্য আমাদের ভিডিওটা অনেক বেশি লোকের ভালোও হয়তো লাগে না পপুলার ক্রিয়েটার্সদের মতো। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ছোট ইউটিউবার আছে তাদেরকেও তোমরা সবাই সাপোর্ট করো, তাদেরকেও এগিয়ে যেতে সাহায্য করো, আর কি পাশে থাকার চেষ্টাই করো, এটাই হচ্ছে মোট কথা। সবার পাশে থাকার চেষ্টা করো যাতে আমরাও একটু এগিয়ে যেতে পারি। তো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাইকে কিন্তু রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে। টাটা।